লেখক গল্পকার রাখাল রাহা, শোয়েব মনির এবং গায়নের সংগঠক শাহিন মাহমুদ। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কবি শিল্পী অরূপ রাহিকে। বন্ধু অরূপ রাহিকে আহ্বান জানাচ্ছি সংহতি বক্তব্য রাখার জন্য। শাহেদ কায়েসের উপরে হামলার পরপরই এখানে সমাবেশ করেছিলাম, তারপরে আমরা সমাবেশ করেছি সোনারগাঁয়ে এবং আজকে শাহবাগে আরেকবার সমাবেশ হচ্ছে। দুঃখজনক সত্য হচ্ছে আমরা সমাবেশের পর সমাবেশ করে চলেছি এবং সরকার এবং ক্ষমতাসীনদের মদদে সোনারগাঁয়ের বালু সন্ত্রাসীরা বহাল তবিয়তে রয়েছে। শাহেদ কায়েস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ঝুঁকির মধ্যে রয়েছেন স্বাস্থ্যগত। তার প্রতিষ্ঠিত পাঠশালাগুলোর শিক্ষার্থীরা রয়েছে আশঙ্কায়, তাদের স্কুলগুলো চলবে কিনা। মায়াদ্বীপের কয়েক হাজার মানুষ তারা উদ্বিগ্ন রয়েছেন, চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন তাদের বসত ভিটে থাকবে কিনা। আর যে নদীর বালু কেটে ওই অঞ্চলটি ধ্বংস করা হচ্ছে, সেই প্রাণ প্রকৃতির খবর নেবার কেউ নেই। এরকম একটি অবস্থায় আমরা শুধুমাত্র নারায়ণগঞ্জের সোনারগাঁর চিত্র বললাম, আজকে সারা বাংলাদেশ একই রকম সন্ত্রাসের রাজত্বের মধ্যে, লুটের রাজত্বের মধ্যে, দখলদারি শাসনের মধ্যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রাণ প্রকৃতি আজকে এই অবস্থার মধ্যে রয়েছে। আজকের বাংলাদেশ নতুন ধরনের লুটেরা বারো ভুইয়া বাংলাদেশকে তাদের তালুক বানিয়ে অঞ্চল ভিত্তিক এই সব তালুকদাররা বাংলাদেশকে শাসন করছে। বাংলাদেশের গরিব খেটে খাওয়া মানুষের যে সামান্য আশ্রয়, বেঁচে থাকার যে বসত ভিটা, যে প্রাণ প্রকৃতি, সেগুলোকে তারা আজকে নিজেদের লুটের মাল হিসেবে, গনিমতের মাল হিসেবে দখল করে বিদেশে পাচার করছে সেই লুটের টাকা। অন্যদিকে এই জনপদের সুবিধা বঞ্চিত শিশু, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের ভবিষ্যৎ পাচার হয়ে যাচ্ছে। এইরকম একটি লুটেরা শাসনের মধ্যে, লুটের রাষ্ট্রের ভেতরে শাহেদ কায়েস শুধু নন, বাংলাদেশের যে কোনো মানুষ যিনি সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়াবেন, তাকেই আজকে মৃত্যুর ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এই বেইনসাফের উপরে প্রতিষ্ঠিত এই রাষ্ট্র বাংলাদেশে সত্য এবং ন্যায়ের পক্ষে মানুষকে দাঁড়াতে দিতে চায় না। কারণ এই সব মানুষ জেগে উঠলে, শাহেদ কায়েসরা জেগে উঠলে এই অন্যায় রাষ্ট্র টিকবে না। আমরা এই অন্যায় রাষ্ট্র ব্যবস্থার পতন চাই। আমরা সোনারগাঁয়ের শিশুদের পাঠশালা চাই। আমরা ওই মেঘনার পানি, ওই মেঘনার প্রাণ প্রতিবেশ আমরা অক্ষুণ্ণ দেখতে চাই। বাংলাদেশের এই জনপদকে লুটেরা শাসন থেকে মুক্ত দেখতে চাইলে শাহেদ কায়েসের সঙ্গে দাঁড়ানোর বিকল্প নেই। সোনারগাঁয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পক্ষে দাঁড়ানোর বিকল্প নেই। মেঘনার প্রাণ প্রকৃতির পক্ষে দাঁড়ানোর বিকল্প নেই। এই সব ছোট ছোট সংগ্রামের ভেতর দিয়ে, ছোট বলছে কারণ যেটি প্রতীকী সংগ্রাম চলছে, এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, এই লুটেরা শাসক গোষ্ঠী আর উৎসাহ নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ফলে পরাজয়ের কোনো রাস্তা নেই। শাহেদ কায়েসের লড়াই, এটি শাহেদ কায়েসের একার লড়াই নয়, আমাদের সকলের লড়াই, সম্মিলিত লড়াই। এই লড়াই আমাদেরকে অবশ্যই জিততে হবে। শাহেদ কায়েস একা নন, আমাদের অসংখ্য শাহেদ কায়েস আজকে দরকার। সেই রকম একটি নতুন ধরনের
ইনসাফের চেতনা, ন্যায় বিচারের চেতনার জায়গা থেকে আজকে আমাদের সেই নতুন ধরনের সামাজিক রাজনৈতিক লড়াইয়ে, সাংস্কৃতিক লড়াইয়ে আমাদেরকে আজকে নামতে হবে। এই লুটেরা ব্যবস্থা থেকে এই দেশ, এই জনপদকে আমাদের অবশ্যই মুক্ত করতে হবে। আশা করি আমরা শাহেদ কায়েসের এই লড়াইয়ের সংগ্রামের ভেতর দিয়ে আমরা আরো বৃহত্তর সেই সংগ্রামের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশে হাজির হবার জন্য। ধন্যবাদ। মাহবুব রশিদ, ভাস্কর আবেদিন সহ আরো অনেক বন্ধুগণ, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক ফাহমিদুল হক। উপস্থিত বন্ধু সুধী, আমরা এখানে কেন সবাই সমবেত হয়েছি? আমাদের কবি তিনি আর কি করেন? তিনি রাজধানীর যাবতীয় প্রতিষ্ঠাকে উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে, প্রান্তিক মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, সামাজিক সংগঠন বা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলছেন তিনি। তো শিক্ষা নিয়ে এটা জানি না অরাজনৈতিক কাজ কিনা শিক্ষা, কিন্তু তিনি যে আন্দোলনটি গড়ে তুলেছেন সেটা একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। যে দ্বীপের নাম তিনি দিয়েছেন মায়াদ্বীপ, সেই মায়াদ্বীপকে রক্ষা করার জন্য, বালু সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছেন। এই জায়গাটায় সরাসরি কনফ্লিক্ট বা সংঘাত লেগেছে প্রভাবশালী দুর্বৃত্তদের সঙ্গে, তাই তাকে হামলা করা হয়েছে। সংক্ষেপে এই হলো বিষয়। কিন্তু তারপরের আমরা যে আজকে এখানে তৃতীয়বারের মতো সমবেত হয়েছি কেন? কারণ আমরা ঈদের পর দিন যখন নারায়ণগঞ্জে গেলাম সেই মায়াদ্বীপে, সেখানে আমরা দেখলাম যে সেখানকার সাধারণ মানুষ, প্রান্তিক মানুষেরা কি পরিমাণে ভালোবাসেন শাহেদ কায়েসকে, কি পরিমাণে তারা উদ্বিগ্ন শাহেদ কায়েসের শারীরিক অবস্থা নিয়ে। আজও তিনি হাসপাতালে, কিন্তু যারা এই হত্যা প্রচেষ্টায় জড়িত ছিল তাদের মধ্যে লোক দেখানোর মতো করে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেও ছাড়িয়ে নেওয়ার জন্য তৎপরতা চলছে। আমি এইখানে দাঁড়িয়ে অন্য সবার মতোই এই দাবি করতে চাই যে শাহেদ কায়েস, আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত, কিন্তু তার হত্যা প্রচেষ্টায় যারা জড়িত তাদের প্রত্যেককে, অভিযুক্ত প্রত্যেককেই গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায়, আইনের শাসনের আওতায় নিয়ে আসতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। উপস্থিত আছেন ইউপিডিএফ এর সংগঠক মিথুন চাকমা, আমাদের মাঝে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম অঞ্চলের সংগঠক হাসান মারুফ রুবি, সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বন্ধুগণ, আমরা এতক্ষণ যে শাহেদ কায়েস সম্পর্কে যা যা শুনেছি, তার থেকে যে সিদ্ধান্তটা আসে বা যে দাবিটা আমরা করতে পারি, সেই দাবিটা অনেকেই করেছেন এবং সেই দাবিটা নিশ্চয়ই আমাদের এই সমাবেশ থেকে উত্থাপিত হবে। যে শাহেদ কায়েসের উপরে যারা হামলা করেছে, তাই সেই সন্ত্রাসীদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখন এই দাবিটা আমরা করছি, কিন্তু সাথে সাথে আমাদের প্রত্যেকের মধ্যেই সংশয় আছে যে এই দাবিটা পূরণ হওয়ার মতো আইনগত কিংবা বিচার ব্যবস্থা বাংলাদেশে আদৌ আছে কিনা। সরকারের সবসময় সরকারের মধ্যে যারা থাকেন, সে যে দলের সরকারই হোক, তারা যখনই কোনো এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে তখনই স্বরাষ্ট্রমন্ত্রীরা একটা মুখস্থ কথা সবসময় বলেন যে দোষী যেই হোক তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, সন্ত্রাসী যেই হোক তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, এবং সরকার কোনোভাবেই কোনো দোষী বা অপরাধীকে প্রশ্রয় দেবে না। এবং বাস্তবে আমরা ঠিক উল্টো ঘটনাটা দেখি যে দোষী যে হবে, অপরাধী যে হবে, সন্ত্রাসী যে হবে, তাকে রক্ষা করার জন্য যা যা করণীয় সেই কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় করবে। সরকারের শাহেদ কায়েস যে কাজগুলো করেছেন, যার বর্ণনা আপনারা শুনেছেন, এই কাজগুলোর জন্য সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময় আহ্বান জানিয়ে থাকেন। তারা বলেন আপনারা শিক্ষার বিস্তারে এগিয়ে আসুন, শাহেদ কায়েস এগিয়ে এসছেন। তারা বলেন পরিবেশ রক্ষা এগিয়ে আসুন, শাহেদ কায়েস এগিয়ে এসছেন। তারা বলেন সন্ত্রাসী কিংবা যারা দেশ প্রকৃতি ধ্বংস করে তাদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে, শাহেদ কায়েস এগিয়ে এসছেন।
সরকারই তো এই সমস্ত আহ্বান জানায়, কিন্তু এগিয়ে আসার পরে দেখা যায় সরকারের লোকজনই তাদের উপর হামলা করছে। তাহলে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারকে যে রূপে যে কথায় আমরা দেখি তার আসল ভূমিকাটা সম্পূর্ণ উল্টো। এইটা বারবার প্রমাণিত হয়, কিন্তু তারপরেও আমাদের সবসময় মনোযোগের মধ্যে আসে না। বারবারই প্রমাণিত হচ্ছে যে আইন তার নিজের গতিতে চলে না, কিন্তু আমরা সরকারের মুখে সবসময় শুনি আইন তার নিজের গতিতে চলবে। আইন যে নিজের গতিতে চলে না, সেটা ওসি সাহেবের উজ্জীবিত অবস্থা এবং করুণ অবস্থার মাঝখানে একটা টেলিফোন, এটা দিয়েই বোঝা যায় যে আইন চলে হচ্ছে টেলিফোনে, আইন চলে হচ্ছে ক্ষমতার বিন্যাস অনুযায়ী। সুতরাং আমাদের এখানে তাহলে করণীয় কি? সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি নদী দখল হচ্ছে, নদী নালা খাল বিল জমি জমা মাটির উপরে নিচে সমস্ত সম্পদ দখলদার, এবং এমনকি সুন্দরবন সমস্ত কিছুই দখলদার সন্ত্রাসী দেশি বিদেশি নানান জনের একটা শকুনের মতো উৎসব। সেইখানে অনেক ধরনের লড়াই এবং অনেক ধরনের মানুষের চিন্তা উদ্বেগ এগুলো গড়ে উঠছে। এই গড়ে ওঠাটাই হচ্ছে আমাদের একটা সাহসের জায়গা, শক্তির জায়গা। আইন নিজের গতিতে চলে না, আইন চলে ক্ষমতার ভারসাম্য অনুযায়ী। তো ক্ষমতা যদি মন্ত্রী, ক্ষমতা যদি সন্ত্রাসী, ক্ষমতা যদি দস্যু, ক্ষমতা যদি দখলদারদের হাতে থাকে, তাহলে আইন তার পক্ষে থাকবে। কিন্তু জনগণ যদি জেগে ওঠে, জনগণ যদি সংগঠিত হয়, তাহলে আইন কিন্তু তখন জনগণের ভাষাকেই গ্রহণ করতে বাধ্য হয়। কাজেই যতটুকু পর্যন্ত আমরা নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও দেখেছি যে আন্দোলন, ত্বকী হত্যাকারী আওয়ামী লীগ বর্তমান সরকারের একেবারে খুব ঘনিষ্ঠ লোকজন, কিন্তু এই ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তার বা শাস্তির জন্য আন্দোলন বহাল আছে বলে আমরা প্রশাসনকে নড়াচড়া করতে দেখি, কথাবার্তা হতে দেখি, মাঝে মধ্যে গ্রেপ্তার হতে দেখি। এবং এই আন্দোলনটা আছে বলে যারা অপরাধী, যারা দুর্বৃত্ত, তাদের বিরুদ্ধে জনগণের চেতনাটা তৈরি হয়। সুতরাং এখনই আমরা দাবি উত্থাপন করলে দাবি পূরণ হবে তা নয়, কিন্তু সন্ত্রাসী দস্যু এই ক্ষমতা, সেই ক্ষমতার বিরুদ্ধে জনগণের ক্ষমতা গড়ে তোলার যে একটা বিশাল কাজ, সেই কাজটা এরকম অসংখ্য উদ্যোগ থেকেই তৈরি হবে। সেই জন্য শাহেদ কায়েস যে কাজটা করেছেন, যে ভূমিকা পালন করেছেন এবং তার উপরে যে হামলা হয়েছে, তার মুখে দাঁড়িয়ে তার পাশে দাঁড়ানো, এই বিষয়টা সারা দেশের মানুষকে জানানো এবং এই প্রতিবাদটা অব্যাহত রাখা, সেটাই হচ্ছে আমাদের একটা বর্তমান সময়ে প্রধান দায়িত্ব। জানাতে হবে, সকল মানুষকে জানাতে হবে আসলে কি ঘটনা ঘটেছে, কারা অপরাধী, কারা সন্ত্রাসী, কারা দখলদার, এটা জানিয়ে যেতে হবে। শত্রুপক্ষকে সবসময় মানুষের সামনে চিহ্নিত করতে হবে। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই সমস্ত দলের হট্টগোলের মধ্যে সবসময় সন্ত্রাসী দস্যুরা তাদের পরিচয়টা হারিয়ে যায়, কিন্তু দল, আমরা দেখি যে দল পরিবর্তন হয়, কিন্তু এই সন্ত্রাসী দখলদারদের ভূমিকা, ক্ষমতার পরিবর্তন হয় না। আমরা যদি দলের ব্যানারের পেছনে আসল এইদেরকে চিহ্নিত করতে পারি, তাহলে দল পরিবর্তনে কেউ মুখ আড়াল করতে পারবে না, মুখোশ করতে পারবে না, এবং জনগণের শক্তিটা তখনই এমন একটা জায়গায় আসবে যখন আইন জনগণের স্বার্থ অনুযায়ী চলবে, জনশত্রুদের স্বার্থ অনুযায়ী নয়। সেই জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে যারা সমবেত হয়েছেন তারা সেই কাজই তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করবেন, অব্যাহত রাখবেন, এবং আমরা সবাই মিলে করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার